आज के আমরা পড়ব হচ্ছে ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। তো প্লান্ট সেল কী হয়, অ্যানিমাল সেল কী হয় সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, বাট ওটার ডিফারেন্সটা কী কী সেটা আজকে পড়ে নেব। তো প্লান্ট সেলে আমরা জানি কি ইট হ্যাজ সেল ওয়াল, আর অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। তার মানেটা কি, এটা এটা সাপোজ একটা প্লান্ট সেল, তো এটার মধ্যে কি থাকবে, একটা সেল ওয়াল থাকবে। বাট অ্যানিমাল সেলের মধ্যে খালি একটাই আউটার লেয়ার থাকে, যেটাকে আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন বলি। আর এটার মধ্যে আউটার লেয়ারটা কি থাকবে, সেল ওয়াল থাকে, আর এর ভেতরের লেয়ারটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো এটা অলরেডি আমরা জানতাম। তারপরে হচ্ছে প্লান্ট সেলের মধ্যে প্লাস্টিডস থাকে, আর অ্যানিমাল সেলের মধ্যে প্লাস্টিডস থাকে না, সেটাও আমরা পড়েছি। তারপরে প্লান্ট সেলের মধ্যে লার্জ ভ্যাকিউল প্রেজেন্ট থাকে, আর অ্যানিমাল সেলের মধ্যে নো অর স্মল ভ্যাকিউল ইজ প্রেজেন্ট। তো এটা সাপোজ একটা প্লান্ট সেল, তো এটার মধ্যে অর্ধেক পার্টটাই পুরো একটা ভ্যাকিউল কভার করে রাখবে। বাট অ্যানিমাল সেলের মধ্যে এটা ছোট একটা কোথাও এটা থাকবে, মানে ফুড ভ্যাকিউল যেটা থাকে, ঠিক আছে। বা এরমও হয় কি কটা কটা প্লান্ট সেলের মধ্যে ভ্যাকিউলটা থাকেই না, বাট অ্যানিমাল সেল প্লান্ট সেলের মধ্যে একটা ভ্যাকিউল থাকবে যেটা অনেক বড় থাকবে, লার্জ ভ্যাকিউল প্রেজেন্ট থাকবে। তারপরে হচ্ছে সেন্ট্রিওলস আর অ্যাবসেন্ট, আর অ্যানিমালসের মধ্যে সেন্ট্রিওলস আর প্রেজেন্ট। তো সেন্ট্রিওলস, এই পয়েন্টটা স্কিপ করলেও চলে, বিকজ তোমরা সেন্ট্রিওলসের ব্যাপারে পড়োনি। তোমরা এই পয়েন্টটা মনে রাখবে কি ইট হ্যাজ স্ফেরিক্যাল শেপ প্লান্ট সেলের মধ্যে, আর অ্যানিমাল সেলের মধ্যে ইট হ্যাজ রেগুলার শেপ। মানে এটা কি, প্লান্ট সেলের মধ্যে জেনারেলি সবকটা সেলসই রাউন্ড রাউন্ড থাকে, গোল গোল থাকে, বাট অ্যানিমাল সেলের মধ্যে মানে নেসেসারি নয় কি ওটা গোলই থাকবে, ওটা যে কোনো শেপের হতে পারে, রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে বা অন্য কোনো শেপের থাকতে পারে, যেটা স্ফেরিক্যাল নয় আর কি। তারপরে আমরা পড়বো হচ্ছে সেল ডিভিশনের ব্যাপারে। তো সেল ডিভিশন তো আমরা জানি কি, সেলের যে একটা সেল থেকে দুটো সেল ফর্ম হয় ওটাকে আমরা সেল ডিভিশন বলি। তো দ্য প্রসেস বাই উইচ নিউ সেলস আর মেড ইন ইজ কল্ড সেল ডিভিশন। তো দিজ আর অফ টু টাইপস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস আর মিওসিস দুটো টেবিলের ফর্মে এই ডেফিনেশনটা বুঝবো আমরা। কি মাইটোসিসের মধ্যে কি হয় কি, একটা সেলের থেকে দুটো সেল প্রডিউস হয়, ঠিক আছে। আর এই মিওসিসের থেকে একটা সেলের থেকে আলটিমেটলি চারটে সেল প্রডিউস হয়। আগে কি হবে, এই মাদার সেল থাকে, এই যে প্রথম সেলটা ওটাকে মাদার সেল বলা হয়, আর যেটা তৈরি হয়ে আসবে সেটাকে ডটার সেল বলা হয়। তো এই মাদার সেলটা আগে দুটো সেলের মধ্যে ডিভাইড হবে, আর এই একটা সেল তারপরে আরও দুটো সেলের মধ্যে ডিভাইড হবে। তো সেইভাবে আমরা আলটিমেটলি চারটে সেল পেয়ে যাব, ঠিক আছে। তারপরে মাইটোসিসের মধ্যে সেল ডিভাইডস অনলি ওয়ান্স, তো এটা আমরা দেখতে পাচ্ছি কি একবারই সেল ডিভিশন হচ্ছে। বাট মিওসিসের মধ্যে দুবার সেল ডিভিশন হচ্ছে, এখানে একবার হলো, তারপরে এখানে আরেকবার হলো। তো দেয়ার আর টু সেল ডিভিশন, ঠিক আছে। তারপরে ক্রোমোসোম নাম্বার রিমেন্স সেম অ্যাট দি এন্ড অফ ডিভিশন। তার মানেটা কি, এটার মধ্যে যদি 46 ক্রোমোসোম থাকে, তো এন্ড অফ দ্য ডিভিশন মানে ডটার সেল যখন প্রডিউস হয়ে যাবে, তখন এই সেলটার মধ্যেও 46 ক্রোমোসোম আর এই সেলটার মধ্যেও 46 ক্রোমোসোম থাকবে। বাট এটার মধ্যে কি হয় কি, ক্রোমোসোম নাম্বার ইজ হাফড অ্যাট দি এন্ড অফ মিওসিস। মানে এটার মধ্যে যতটা ক্রোমোসোম থাকবে, আলটিমেটলি যখন চারটে সেল এখান থেকে বেরোবে, তখন এক একটা সেলের মধ্যে এর মধ্যে যতটা নাম্বার অফ ক্রোমোসোম ছিল তার হাফ হয়ে যাবে। তার মানে এটা কি, সাপোজ এখানে 46 ক্রোমোসোমস ছিল, তো আলটিমেটলি যখন চারটে সেল প্রডিউস হলো, তো 46-এর হাফ করলে আমরা কত পাই, 23। তো এক একটা সেলের মধ্যে 23 23 23 23 ক্রোমোসোমস থাকবে, অলরাইট। তারপরে হচ্ছে it occurs in both sexually and asexually reproducing organism. সেক্সুয়াল রিপ্রোডাকশন আর এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মানেটা কি, কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে দুটো তোমার জার্ম সেল প্রেজেন্ট হওয়া দরকার, একটা স্পার্ম থাকে আর একটা ওভাম থাকে, এছাড়াও দুটো পেরেন্টস যেখানে থাকে সেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো। বাট এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কি হয়, একটাই পেরেন্ট ওর প্রজেনিকে প্রডিউস করতে পারে বা অফস্প্রিংকে প্রডিউস করতে পারে। তো এটা আমরা ছোটো ক্লাসে পড়েছি কি এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা, এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা। তো সেক্সুয়াল আর এসেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোর মধ্যে কি হয় কি, এই মাইটোসিসটা পসিবল হতে পারে, ঠিক আছে। বাট মিওসিসের মধ্যে কি হবে কি, এটা খালি সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের মধ্যেই এটা পসিবল হবে। তো আমাদের বডিতে
অনেকগুলো সেলস আছে এখন। ওটার মধ্যে থেকে রিপ্রোডাকশনের জন্য সেলসগুলো কোনটা কোনটা থাকে, মেলসের ক্ষেত্রে স্পার্ম থাকবে আর ফিমেলের ক্ষেত্রে ওভাম থাকবে। তো এই দুটো সেল হি খালি মিওসিস করতে পারবে, এছাড়া বাকি সব সেলসগুলো যেটা হচ্ছে হেয়ারের মধ্যে থাকে বা স্কিনের মধ্যে থাকে, সোম্যাটিক সেল বলতে তোমার বডির মধ্যে যা যা সেলস আছে, তো সেটা তোমার নার্ভ সেলসও হতে পারে, এই সব কটা সেলের মধ্যে মাইটোসিসের থেকেই ডিভিশন হবে। আর মিওসিস খালি তোমার ওই জার্ম সেলস বা রিপ্রোডিউসিং সেলস যেটাকে বলে, ওগুলোর মধ্যে খালি মিওসিস হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো একটু ডিসকাস করে নেব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই লাইসোসোমস আর নোন অ্যাজ সুইসাইড ব্যাগস অফ সেল। তো লাইসোসোমের ব্যাপারে আমরা পড়েছিলাম কি লাইসোসোম কি করে, তো যখন সেলের কোনো ড্যামেজ হয় তখন ও একটা ডাইজেস্টিভ এনজাইমস রিলিজ করে। সাপোজ এটা লাইসোসোম, তো যখন সেলের কোনো ড্যামেজ হয়ে যাবে তখন এটা কি হবে, বার্স্ট করে যাবে, আর তারপরেই ও একটা ডাইজেস্টিভ এনজাইমস রিলিজ করে দেবে যেটা পুরো সেলটাকে ডাইজেস্ট করে দেবে। ঠিক আছে, তো এখন ও নিজের সেলটাকে নিজেই ডাইজেস্ট করে নিচ্ছে, তো সেই জন্য ওটাকে বলা হয় সুইসাইড ব্যাগস অফ সেল। তারপরে কোয়েশ্চেনটা, উইচ অর্গানালি ইজ নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ সেল। তো পাওয়ার হাউস অফ সেল কোনটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কেন বলা হয়, বিকজ দিজ আর দি সাইটস ফর সেলুলার রেসপিরেশন অ্যান্ড দে রিলিজ এনার্জি রিচ কম্পাউন্ড কল্ড এটিপি। তো এটিপি রিলিজ করে, তো তার জন্যই এটিপি কী করে কি ও বডি গ্রোথ আর মেনটেনেন্সের জন্য হেল্প করে। এটিপির খুব দরকার বডির গ্রোথ আর মেনটেনেন্সের জন্য। ঠিক আছে, তো এই পুরো এনার্জিটাকে প্রোভাইড করছে করার জন্য পাওয়ার হাউস অফ সেল, যেটাকে আমরা বলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ মেমব্রেন বায়োজেনেসিস। তো মেমব্রেন বায়োজেনেসিসটা কি, আমরা পড়েছিলাম কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার কি প্রডিউস হচ্ছে, লিপিড প্রডিউস হচ্ছে, যেটাকে কে প্রডিউস করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর প্রোটিন প্রডিউস হয় যেটাকে কে প্রডিউস করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই দুটো জিনিসই সেলের যে মেমব্রেনটা মানে প্লাজমা মেমব্রেনটা তৈরি করতে হেল্প করে, এই জিনিসটাকেই বলা হয় মেমব্রেন বায়োজেনেসিস। তো some of the proteins and lipids made in endoplasmic reticulum helps in building the cell membrane। যেই প্রোটিনস আর লিপিডসগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হচ্ছে সেটা কি করছে, হেল্প করছে বিল্ডিং দ্য সেল মেমব্রেন। আর এই প্রসেসটাকেই আমরা কি বলি, মেমব্রেন বায়োজেনেসিস বলি। তো আই হোপ এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করেছে ওয়্যার ডু লিপিডস অ্যান্ড প্রোটিনস কনস্টিটিউটিং দ্য সেল মেমব্রেন গেটস সিনথেসাইজ। তো এটা আমরা এখনই পড়লাম কি লিপিডস কোথায় তৈরি হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর প্রোটিন কোথায় তৈরি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়্যার আর প্রোটিন সিনথেসাইজ ইনসাইড দ্য সেল। এখন যখনই তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে প্রোটিনস আর লিপিড, তখন তোমাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা জিনিসটা মেনশন করতে হবে। না হলে যদি খালি প্রোটিনস জিজ্ঞেস করে তখন তুমি সিম্পলি লিখে দেবে রাইবোসোমসে। রাইবোসোমসেই প্রোটিনসটা তৈরি হয়, আর এই রাইবোসোমটাই কোথায় প্রেজেন্ট থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। অলরাইট, তারপরে উইচ টু অর্গানেলিস কন্টেইন দেয়ার ওন জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে ডিএনএ আরএনএ এইসব যে প্রেজেন্ট থাকা, তো এটা কোন দুটো অর্গানেলিসের মধ্যে নিজের জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো প্রেজেন্ট থাকে। তো এটার আনসার হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিডস। তো এই দুটো সেল অর্গানেলিস যেটার মধ্যে নিজের জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো অ্যাভেলেবল থাকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উড হ্যাপেন টু দ্য লাইফ অফ সেল ইফ দেয়ার ওয়াজ নো গলগি অ্যাপারেটাস। তো গলগি অ্যাপারেটাসের দুটো ফাংশন কি ছিল, কি ওটা প্রোটিনের প্যাকিংয়ের মধ্যে হেল্প করে, যেই প্রোটিনটা কে বানায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানায়, তারপরে গলগি অ্যাপারেটাসের কাছে পাঠায়, তারপরে এই গলগি অ্যাপারেটাসটা ওটাকে প্যাকিং করে তারপরে ডিফারেন্ট সাইটসের মধ্যে সেন্ড করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওর ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন হচ্ছে ও লাইজোজোমস প্রিপেয়ার করতে হেল্প করে। লাইসোসোম যে তৈরি হচ্ছে ওর ফরমেশনটা কে করছে, গলগি অ্যাপারেটাস করছে। এখন এই দুটো জিনিস যদি না হতো
তাহলে কি সেলটা সার্ভাইভ করতে পারতো না। তো এই দুটো ফাংশন আমাদেরকে লিখতে হবে, তারপরে লিখতে হবে কি ইফ গলগি অ্যাপারেটাস ওয়াজ নট প্রেজেন্ট দিস ফাংশনস উড নট বি পসিবল অ্যান্ড আলটিমেটলি দ্য সেল উড ডাই। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ইফ অর্গানাইজেশন অফ সেল ইজ ডিস্ট্রয়েড ডিউ টু সাম ফিজিক্যাল অর কেমিক্যাল ইনফ্লুয়েন্স হোয়াট উড হ্যাপেন। তো অর্গানাইজেশন অফ সেল বলতে ওর ফাংশনিংগুলো, এখন ওর ফাংশনিংয়ের মধ্যে কী থাকবে, রেসপিরেশন থাকতে পারে, এক্সক্রিশন থাকতে পারে। তো এখন যদি ওই রেসপিরেশন এক্সক্রিশন এইসব না হয় তাহলে কি হবে, কি ওই সেলটা আলটিমেটলি নিজের কাজটা করাটা বন্ধ করে দেবে আর ওরও ডেথ হয়ে যাবে। তো অ্যান্সারটা হলো কি দ্য সেল উইল নট বি এবল টু পারফর্ম দ্য বেসিক ফাংশনস লাইক রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিশন। যদি অর্গানাইজেশন অফ সেলটা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে ও রেসপিরেশন এক্সক্রিশন এগুলো করতে পারবে না, আর আলটিমেটলি আমাদের লাইফটা প্রসেসিং তো এই সব সেল দিয়েই হয়, তো আলটিমেটলি এই যে প্রসেসগুলো ওগুলো স্টপ হয়ে যাবে আর আমাদের লাইফের যে অ্যাক্টিভিটিসগুলো ওগুলো স্টপ হয়ে যাবে অ্যান্ড উইচ উড রেজাল্ট ইন ডেথ। বোঝা গেল?